বারাসাত ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন আইএমএর বারাসাত শাখার চিকিৎসকেরা এবার আইএমএ পদাধিকারী চিকিৎসকদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন। স্বচ্ছ এবং মানুষের সেবায় বারাসাতের আইএমএ শাখা কাজ করার ওই সংগঠনের সদস্য তথা চিকিৎসকদের একটি অংশ ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান পরিচালন মণ্ডলী রাজ্য সরকারের নির্দেশ না মেনে ভ্যাকসিন কিনছে বলেও অভিযোগ উঠছে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের রোগীদের সম্পর্কে যে দাবি করেছেন তা খণ্ডন করে তারা জানান, চিকিৎসকেরা শপথ নেন রোগীর চিকিৎসা করার জন্য। ডাক্তারদের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার। সেখানে কোনো রোগী বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে আসছে তা দেখা ডাক্তারদের কাজ নয়। বুধবার বিকেলে বারাসাতে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন বারাসাত আইএমএর চিকিৎসকদের একাংশ। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডাক্তার কৌশিক চৌধুরী, ডাক্তার নিহারেন্দ্র ভূষণ কাঞ্জিলাল, ডাক্তার সুকল্যাণ ঘোষ সহ অন্যান্যরা। বিখ্যাত চিকিৎসক আসবেন 15 ডিসেম্বর সকাল 10টা থেকে বিকেল 4টা 5টা অবধি। মেইনলি ডাক্তারের চিকিৎসক আসবেন, আমি একে পাঠিয়ে দিই। বাংলাদেশের পার্টটা একটু আগে ক্লিয়ার না। দেখুন, পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে, বিরোধী দলনেতা বলছেন যে বাংলাদেশের লোককে চিকিৎসাও দেবে না। এটা আমার মানতে রাজি না। কারণ আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আসতে আমি যাই না। কারণ আজকে আমাকে 3টে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে। বলছে আসতে খুব কষ্ট হয়েছে, একসাথে ওকে সার্টিফিকেট দিলাম যে ওর আর্জেন্ট অপারেশন দরকার। তো আমাদের এজ এ ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার। যদি লিগাল কোনো বার না থাকে তাহলে উই আর বাউন্ড টু সি অল দ্য পেশেন্ট। অনেক ডাক্তার এবং নার্সিংহোম পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা অনেকেই বলছেন যে আমরা চিকিৎসা করবো না। এটা আমার নিজের নার্সিংহোম আছে, আমি মালিক হচ্ছে নিউ সেভার নার্সিংহোমে। আমি আজকেও বাংলাদেশের পেশেন্ট 3টে দেখেছি। রোগী আসে এবং ভর্তিও আছে। একটা কমেছে কি আগের তুলনায়? কমেছে, আসতে পারছে না। ওরা ওখান থেকে ভিডিও কল করছে, স্যার যেতে পারছে না, অ্যাডভাইস দিন, স্যার যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, ভিসা পাচ্ছে না। অনেকেই ফোন করছে, রোজই ফোন করছে যে এটা অ্যাডভাইস দিন কি করবো। তাহলে আমাদের ডাক্তার হিসেবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো। কিন্তু দুষ্কৃতি তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। আবার আসছে কোনো পলিটিক্যাল চাপ আছে না। আগামী দিনে যে ওরা কি করে দুর্নীতি করছে, আপনারা দুর্নীতি আছে তো, প্রচুর দুর্নীতি আছে। একজন লোক কেন চেয়ার আটকে বসে থাকে, সেখান থেকে রোজগার আরো অনেক কিছু যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো, এরকমও আছে। এত বুঝতে পারছেন তো? সুতরাং বলা সম্ভব না। তো সেই সমস্ত গুলো দুষ্কৃতি ব্যাপারগুলো কিন্তু সরানোর জন্যই আইএমএ কে, এবং আইএমএ এখন আইএমএ কুক্ষিগত হয়ে গেছে কিছু ডাক্তার। আইএমএ ছড়িয়ে দিতে হবে, শুড কাম ইন দ্য সোসাইটি। সোসাইটির মানুষের জন্য যেটা না করলাম, নিজেরাই বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিন সদ্য নির্বাচিত বিধায়ক আমি চাই আমাদের যে অ্যাক্টিভিটি আছে সম্বর্ধনা দিল শাসক অঞ্চল তৃণমূল কংগ্রেস। হসপিটাল হয়েছে, সন্ধ্যা 6টা নাগাদ শাসনের পোস্ট অফিস মাঠে নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, গ্রামের মানুষ কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিখার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, শাসন অঞ্চলের সভাপতি শহীদুল ইসলাম, শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেসের নেতা রেজাউল সহ শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। বিধায়ক রবিউল ইসলাম বলেন, ছোটবেলায় কাগজ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দাদু কাকাদের শোনাতাম। আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। বিধানসভায় প্রয়াত বাবা হাজী নুরুল ইসলাম যে আসনে বসতেন সেই আসনে তিনি বসবে কিনা সেই প্রসঙ্গে রবিউল বাবু বলেন, বাবার আসনে বসাটা বড় কথা নয়, বাবা যে বিধানসভায় যেতেন আমি সেই বিধানসভাতেই যেতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি ডক্টর সুকল্যাণ ঘোষ, বারাসাতেরই বাসিন্দা। আমার ছোট একটা নার্সিংহোম আছে, এবং আর একটা বিশেষ পরিচয় হয়েছে আজকে 1999 সাল থেকে
ডক্টর রঞ্জিত পান্ডে যখন ছিলেন তখন থেকে আমি একটা সোসাইটি চালাই, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া সোসাইটি। আমার ওখানে 110 জন বাচ্চা আছে, রেগুলার ব্লাড ট্রান্সফিউশন, তাদের চিকিৎসা সব আমরা দিই। হ্যাঁ, আইএমএতে এসে আমরা করেছি, থ্যালাসেমিয়া নিয়ে প্রোগ্রাম করেছি, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করেছি, স্কুলে গেছি, কলেজে গেছি। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকজন এক একটা জায়গায় নেবে, যেমন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যানিমিয়া কি তারা বোঝেই না, দুর্বল ধুকছে। শুধু আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আমাদের মানে যে অ্যাওয়ারনেস দরকার, তো বেসিক্যালি আমরা আমাদের যে মেডিকেল, আমাদের যে নলেজ আছে এবং আমরা যেভাবে বাঁচতে শিখেছি, সেইটাকে আমরা সাধারণ মানুষের মধ্যে, দরিদ্র মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই, যাতে তারা নিজেরা ভালোভাবে চলতে পারে, ভালোভাবে মানুষের বেঁচে থাকতে পারে। এই আসন্ন নির্বাচনে আপনাদের অবস্থান কি, আপনারা কি বার্তা দিচ্ছেন? আসন্ন নির্বাচনে, আইএমএ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। অ্যাকচুয়ালি আইএমএ নির্বাচন খুব একটা হয় না, মানে 2 বছর পর একটা ইলেকশন প্রসেস ফলো করা হয়, কিন্তু কেউ নমিনেশন দেয় না, কারণ আইএমএ তে ডাক্তাররা খুব একটা টার্ন আপ করে না, মানে যান না। কিন্তু এইবারে আমরা কিছু ডাক্তার, আমরা 9 জন প্রার্থী হয়েছি এই ইলেকশনে। এখন যা আইএমএ চলছে, এটা বছর বা বছর ধরে একই কমিটি চলছে এবং রেকর্ড আছে যে 28 বছর একজন 14 বছর এইভাবে থেকে যাচ্ছেন। তো এবারে আমরা নমিনেশন দিয়েছি, তার ফলে আমরা উন্নততর আইএমএ তৈরি করতে চাই। আমরা তো আমাদের ইলেকশন ম্যানিফেস্টো আছে, সেটা আপনারা জিজ্ঞেস করলে আমি বলে দেবো, নির্বাচনী প্রতিশ্রুতি। বাংলাদেশের চিকিৎসকদের কথা বলছি, সেটা আসলে কারা? হ্যাঁ, বাংলাদেশের কিছু চিকিৎসক আমাদের এখানে বারোটাতে আছেন, কিন্তু আমরা তাদেরকেও আহ্বান করবো তারা যেন আমাদেরকে ভোট দেন। তার কারণ হচ্ছে ভালো উন্নততর আইএমএ হলে তারাও বেনিফিটেড হবে। তারা এর মধ্যে আসলেন? হ্যাঁ, তারা এইভাবে এলেন কারণ তারা বাংলাদেশ থেকে আসার পরে দ্য স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হয়েছেন এবং স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হওয়াতে তারা আইএমএ মেম্বারশিপ পেতে পাওয়ার যোগ্য হয়েছিলেন, সেই জন্য তারা সবাই এখানে আইএমএ মেম্বার হয়ে আসেন। বর্তমান প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন? বর্তমান প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন মানে, বর্তমান প্রেসিডেন্টের উপরে আস্থা কাদের নেই, মানে ভোটারদের আছে কি নেই সেটা তো বোঝা যাবে ভোটে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি প্রায় 10 বছর, প্রথম 10 বছর সেক্রেটারি ছিলেন, তারপরে 18 বছর প্রেসিডেন্ট হয়ে আছেন। তাকে আমরা নানা রকম ভাবে বার্তা দিয়েছিলাম যে আপনার অনেকদিন হয়ে গেছে এবং যে কোনো ডায়নামিক সংগঠনে যেটা হয় আপনি হ্যান্ড ওভার করুন, আস্তে আস্তে অন্য লোকেদের দিন বা যারা আগ্রহী তাদেরকে দিন। আমরা নির্বাচনটা, আমাদের প্রথম রিয়াকশন ছিল না যে আমরা নির্বাচন করবো, কারণ আমরা নিজেদের মধ্যে হানাহানি এগুলো চাইনি, মতবিরোধটা চাইনি, কিন্তু উনি রাজি নন। উনি বলেছেন আমাকে নির্বাচন করেই আমি করবো। তখন আমরা কোনো বছরই কেউ দেন না, নমিনেশন কেউ দেয় না, মানে উনি যেহেতু ছাড়েন না বা ওনার প্যানেল বা কেউ ছাড়েন না, সেজন্য কেউ নমিনেশন দেন না। কিন্তু এবছরে আমরা নমিনেশন দিয়েছি। আমরা চাইছি আরো আইএমএটাকে উন্নত আইএমএ করার এবং আমরা এর বডি চেঞ্জ করতে চাইছি। তার কারণ হচ্ছে আমরা কনস্টিটিউশনাল রিফর্মও চাইছি, মানে এর যে সংবিধান আছে, সংবিধানে কোনো সংস্থান নেই যে কে কত বছর থাকতে পারবে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা আগেই বলে দিচ্ছি যে 2টো টার্মের বেশি কোনো অফিস বিয়ার, মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে এক্সিকিউটিভ কমিটি অব্দি 2টো টার্ম, একটা টার্ম 2 বছর, 2টো টার্ম 4 বছর, টানা 4 বছরের বেশি কেউ থাকবেন না। কারণ আমাদের প্রচুর শিক্ষিত, উচ্চশিক্ষিত বড় চিকিৎসক আছে, যারা এখানকার চিকিৎসক তারা কলকাতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন, কলকাতায় তাদের নাম আছে, অথচ তারা আইএমএ তে পজিশন বা পদ পাচ্ছেন না। ঠিক আছে, কিন্তু শুধু পদের জন্য না, এটার মান উন্নয়ন করার জন্য নাম করা চিকিৎসক, উচ্চশিক্ষিত চিকিৎসকদের ফুল ফ্রন্টে আসা উচিত। এরপরেও আমাদের আরো কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হয় তার অনলাইন টেন্ডার হয় না। বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বারবার টেন্ডার প্রসেসগুলো অনলাইন করতে বলছিলেন, কিন্তু আমাদের এখানে অনলাইন টেন্ডার হয়নি, হওয়ার কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না। আর প্লাস আমরা ক্ষমতায় এলে ভ্যাকসিনের দামও হয়তো কমবে আইএমএ তে। আরো কিছু একাডেমিক ব্যাপারটা আমার উন্নতি করা এবং জেরিয়াট্রিক ক্লিনিক লোকেদের জন্য চালু করা ভালো করে, এবং মোবাইল মেডিকেল ভ্যান, এবং আরো কিছু আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। লাস্ট প্রশ্ন আপনার কাছে হচ্ছে, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার প্রতি ক্ষোভ আছে, কারণ সরকারি ব্যবস্থাপনায় যা যা আছে তার থেকে বেরিয়ে যারা একটু বেসরকারি পদ্ধতিতে যেতে চান সেখানে প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সেটা টেস্ট করা থেকে শুরু করে চিকিৎসকের ভিজিট। সেই সব ঘটনাগুলোর ক্ষেত্রে আপনার নতুন আইএমএ যেটা আপনারা গঠন করবে, তারা কি ভূমিকা নেবে? যদি আমরা আইএমএটাতে নেতৃত্ব পাই, প্রথম আমাদের চিন্তা ভাবনা, এটা আলোচনা করেছি আমরা, সেটা হচ্ছে এমন লোকদের নেতৃত্ব দিতে হবে যাদের সঙ্গে রুগীদের সম্পর্ক আছে। এমন লোকের ধরুন নেতৃত্বে আছে যাদের সঙ্গে রুগীদের কোনো সম্পর্ক নেই, রুগীদের অভাব, অভিযোগ, আশা, আকাঙ্ক্ষা কখনো সে বুঝতে পারবেন না।
অতএব রুগীদের অভাব হয়েছে আশঙ্কা করার জন্য নেতৃত্বে রুগীর সঙ্গে সম্পর্কিত চিকিৎসকদের আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রুগীদের যে ক্ষোভ বা বিক্ষোভ বা গ্রিভান্স, সের জন্য কোনো সেল করা যায় কিনা ওটা আমরা চিন্তা ভাবনা করেছি, এবং তার সঙ্গে চিকিৎসক সংগঠন যেহেতু চিকিৎসকদেরও ক্ষোভ বিক্ষোভ গ্রিভান্স সেলও থাকা দরকার, এবং তার জন্য একটা গ্রিভান্স সেল থাকা দরকার যেখানে একজন নন মেডিকেল লোক, মানে একজন চিকিৎসক নন এরকম লোককেও মেম্বার করা দরকার। কিন্তু এগুলো চিন্তা ভাবনা করতে গেলে আপনাকে রুগীর সঙ্গে কথাবার্তা বলতে হবে, যাদের মধ্যে রুগী নেই তারা এই কথাবার্তাগুলো বলতে পারবে না। আপনাদের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা অফিসিয়ালি 388 জন। এর মধ্যে বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের সংখ্যা কত? এরকম ধরনের আমরা কোনো কিছু হিসেব করিনি, তবে আমাদের ধারণা 50-60 জন হবে। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে জানেন বাংলাদেশে রামায়ণ হচ্ছে, আমাদের উত্তর 24 পরগনা থেকে কলকাতা, এইটা একটা জোন যেখানে মেডিকেল পরিষেবা নিতে আসেন বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছেন যে আমরা বাংলাদেশ চিকিৎসা পরিষেবা নিতে গেলে ভারতীয় জাতীয় পতাকাকে প্রণাম করে তারপরে ঢুকতে হবে। এটাকে কি আপনারা সমর্থন করেন? কখনোই নয়, এটা কখনোই আমরা করবো না। প্রেসিডেন্ট সাহেব বলবেন, কারণ আমরা কোড অফ মেডিকেল এথিক্স, আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত। কি বার্তা দেবেন চিকিৎসকদের যারা এই ধরনের করতে বলছি, তারা বলছি যে রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রুগীদের আপনি চিকিৎসা করুন, রুগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। কি নাম আমার? ডক্টর কৌশিক চৌধুরী। একটা জিনিস সেটা হলো কি বাংলাদেশি যে ডাক্তার কথা বলছেন, এটা কোন সময় এটা হচ্ছে 71 যুদ্ধের পর, মানে এটা কোন পর্যন্ত হয়েছে, এটা এরকম লাস্ট কোন পর্যন্ত হয়েছে এটা বলতে পারবো না, তবে ওই সময় হয়েছিল। ডক্টর গান্ধী আইডিয়া আছে কি লাস্ট কোন? হ্যাঁ, ডক্টর গান্ধী।